ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক ওয়ার্ডকে এক একটি পার্ট অফ স্পিচ বলে। সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক ওয়ার্ডকে এক একটি পার্ট অফ স্পিচ বলে। আবার বলো, সেন্টেন্সে ব্যবহৃত অর্থবোধক ওয়ার্ডকে এক একটি পার্ট অফ স্পিচ বলে। বলো, বলো। উদাহরণ দাও। আই এম গার্ল। আই কি? গার্ল কি? নাউন না প্রোনাউন? গার্ল, গার্ল কি নাউন না প্রোনাউন? নাউন। আই তোমার পরিবর্তে বসছে, তখন এটা হলো প্রোনাউন। নামের পরিবর্তে যেটা বসে তাকে কি বলে? প্রোনাউন বলে। তা আমরা যে উদাহরণটা দিয়েছি এখানে, উদাহরণে কি হয়েছে? উদাহরণে আমরা কি পেয়েছি? একটা ভার্ব পেয়েছি, আই অ্যাম এ গার্ল না? তা আই হচ্ছে একটা প্রোনাউন, অ্যাম হলো অক্সিলারি ভার্ব বা মূল ভার্ব, আর একটা ভার্ব পেয়েছি। আর কি হয়েছে? গার্ল হচ্ছে কি না, গার্ল হলো নাউন। কারণ নাম, কোনো কিছুর নাম থাকলে নাউন হয়, কোনো কিছুর নাম থাকলে নাউন হয়। এই নাউনটা কি? পার্ট অফ স্পিচের একটা পার্ট। প্রথম পার্টটা হলো নাউন, দ্বিতীয় পার্টটা হচ্ছে প্রোনাউন, তারপর ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তা আমরা প্রথমে কি বলবো? পার্টস অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার। আর প্রথমে আমরা সংজ্ঞাটা শিখে নিতে হবে, তাই তো? তা আমি আবার বলি, সংজ্ঞাটা দেখো। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক ওয়ার্ডকে পার্ট অফ স্পিচ বলে। আরও সুন্দর করে বলা যায়, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক ওয়ার্ডকে এক একটি পার্ট অফ স্পিচ বলে। এক একটি পার্ট অফ স্পিচ বলে। এখন পার্ট অফ স্পিচ কত প্রকার? হাউ মেনি কাইন্ডস অফ পার্ট অফ স্পিচ? দেয়ার আর 8 কাইন্ডস অফ পার্ট অফ স্পিচ। আমরা যত সময় ইংলিশে বলতে পারবো তত সময় বাংলায় যাওয়া যাবে না, ঠিক আছে? যখন বাংলায় আমরা ট্রান্সলেট না করতে পারছি বা কথা বলতে না পারছি ইংলিশে, তখন আমরা বাংলায় এর বর্ণনা দিব। আমরা সবসময় টার্গেট থাকবে ফুল ইংলিশ ভার্সনে এগিয়ে যাওয়ার জন্য। আমরা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট না হলেও ইংলিশ ভার্সনে এগোতে হবে, কারণ এখানে আমাদের মুখে কথা বলা শিখতে হবে, সেন্টেন্স বানানো শিখতে হবে। বলতে বলতে প্র্যাকটিস করতে করতে আমরা এক সময় শিখে যাব। তাহলে আমরা প্রথমে কি শিখলাম? পার্টস অফ স্পিচ কাকে বলে? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ, বা হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ পার্ট অফ স্পিচ? পার্ট অফ স্পিচ কাকে বলে? বাক্যে সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ডকে এক একটি পার্ট অফ স্পিচ বলে। সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ডকে এক একটি পার্ট অফ স্পিচ বলে। লেয়ামনি, খেয়াল করো, সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ডকে এক একটি পার্ট অফ স্পিচ বলে। হাউ মেনি কাইন্ডস অফ পার্ট অফ স্পিচ? There are 8 kinds of part of speech. Sit down, please. There are 8 kinds of part of speech. The part of speech, what they are? Tara kara. Noun. নাও আমি বলি, শোনো, তারপরে তোমরা বলো। নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। 8 প্রকার। There are 8 kinds of part of speech. They are noun, pronoun, verb, adverb, adjective, preposition, conjunction, interjection. এইটা আমরা এই যে পার্ট অফ স্পিচ সব ক্লাসে কেন পড়া লাগে বলতে পারো? আমরা যদি পার্ট অফ স্পিচ না শিখি তাহলে আমরা সেন্টেন্স বানাইতে পারবো না, আমরা ট্রান্সলেশন করতে পারবো না, আমরা কোনো কিছু লিখতে পারবো না। কার পরিবর্তে কী বসে এটা আমরা যদি বুঝতে না পারি তাহলে আমরা লিখতে পারবো না। এই জন্য আমাদের কী করতে হবে? ক্লিয়ারলি আমাদের আগে পার্ট অফ স্পিচ প্রথমে আমাদের শিখতে হবে। তারপরে পার্ট অফ স্পিচ শিখতে গেলে আরও কিছু আনুষঙ্গিক কী লাগে? ওয়ার্ড লাগে, নাকি? ওয়ার্ড, হ্যাঁ, ওয়ার্ড শিখতে হবে। এইভাবে একটার জন্য আরেকটার প্রয়োজন হয়।
ওয়ার্ড শিখতে গেলে ওয়ার্ড কাকে বলে জানা লাগে, এরপরে আমাদের জানা লাগবে কি নাম্বার লাগবে, জেন্ডার লাগবে, সব কিছুর মূলত সেন্টেন্স মেকিং না। আমরা সেন্টেন্স মেকিং করতে পারলে আমরা সাকসেস। একটা সেন্টেন্স বানিয়ে যদি আমি লিখতে পারি অথবা বলতে পারি, তখন আমার ইংলিশ শেখা বা পড়া সাকসেস হবে। এখন জিনিসটা হলো আমরা পার্ট অফ স্পিচ এই সেন্টেন্স মেকিংয়ের একটাই পার্ট, মানে আর একটা পার্ট। তাহলে পার্ট অফ স্পিচ কাকে বলে? সুন্দর হয়েছে স্যারটা, দেখছো? সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ডকে এক একটি পার্ট অফ স্পিচ বলে। হাউ মেনি কাইন্ড অফ পার্ট অফ স্পিচ? আমি কেন এতবার পড়াচ্ছি জানো? এতবার বলতেছি কেন? যাতে তোমাদের মুখস্থ হয়ে যায়, যাতে তোমাদের মুখস্থ হয়ে যায়। বাসায় যে কী পড়বে কি জানি না আমি, কি এই জন্য আমি চেষ্টা করছি এখান থেকে তোমাদের মুখস্থ করিয়ে দেওয়ার জন্য। আসলে ক্লাস এইভাবে না হলে সমস্যা হয়। খালি পড়া দিয়ে দিলাম বাসায় যে মুখস্থ করো, তাহলে প্রাইভেট পড়তে আসার দরকার কী? প্রাইভেট মানে কি? ব্যক্তিগতভাবে টিচার রাখছি পড়ানোর জন্য, তাই না? তো এখান থেকে কিছু না শিখে যেতে পারলে তো হবে না, এখান থেকে কিছু শিখে যেতে হবে। তা এইখানতে আমি শিখে না গেলে তাহলে আমার কিন্তু দাম থাকবে না, আমার কোনো ভ্যালুয়েশন থাকবে না, তাই না? তা আমরা কি করছি? বাক্যে ও সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ডকে, অর্থবোধক ওয়ার্ডকে এক একটি পার্ট অফ স্পিচ বলে। দেয়ার আর 8 কাইন্ডস অফ পার্ট অফ স্পিচ। কী কী বলো তোমরা? দেখো, এই প্রিপোজিশন যদি না জানি আমরা কোনো সেন্টেন্স বানাইতে পারবো না। ভার্ব না চিনলে আমরা সেন্টেন্স বানাইতে পারবো না। অ্যাডভার্ব না চিনলে আমরা সেন্টেন্স বানাইতে পারবো না। এই জন্য আমরা এগুলো আমাদের একটা সেন্টেন্স থেকে খুঁজে বের করতে হবে এগুলো কী কী। এখন হলো এখনকার যে লেখাপড়া, এটা কিন্তু ওই স্টাইলের নিচে, কিন্তু সেই অনুযায়ী টিচাররা বোঝাইতে পারে না, যার জন্য আমাদের কঠিন মনে হয়। আর কারোর কাছে একদম সহজ, যে বুঝে যায় তার কাছে একদম সহজ। এটা তো একবার দেখে দেখে করা, এটা তো আর সেই আগের মতো মুখস্থ করার কোনো পড়া না, বুঝে করতে হবে। সিস্টেমটা ভালো, কিন্তু সিস্টেমটা ট্রেনিং হয়নি প্রপারলি, শিক্ষকদেরই এখনও ট্রেনিং হয়নি। শিক্ষকরা প্রপারলি ট্রেনিং পেলে, প্রাইমারি স্কুলে আবার ভালো আছে, প্রাইমারি স্কুলে স্যারদের বারবার ট্রেনিং দেয়, সরকারি প্রাইমারি স্কুল যেগুলো, এদের বারবার ট্রেনিং দেয়। তাহলে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এখন নাউন কাকে বলে? কোনো কিছুর নামকেই নাউন বলে। প্রোনাউন কাকে বলে? নামে এই নাউনের পরিবর্তে, এটা বলবো, নাউনের পরিবর্তে যেটা বসে তাকে প্রোনাউন বলে। নাউনের পরিবর্তে যে শব্দটা বসে বা ওয়ার্ড বসে সেটা হলো প্রোনাউন। তারপর কি আসলো? ভার্ব। ভার্ব কাকে বলে? যার দ্বারা কোনো কিছু করা বোঝায়, করা, খাওয়া, হওয়া, চলা, এরকম বোঝায়, তাকে ভার্ব বলে। অ্যাডভার্ব কি? ভার্বের সাথে যোগ হয় যেটা, ভার্বের সাথে যোগ হয়ে যেটা আর একটা নতুন ভার্বের উৎপাদন হয়, সেটা হলো অ্যাডভার্ব। তারপর কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হচ্ছে কি? কোনো নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বোঝায়, তাকে বলে অ্যাডজেক্টিভ। পরিমাণ, নাউনের দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাণ বোঝায়, তাকে অ্যাডজেক্টিভ বলে বা অ্যাডজেক্টিভ বলে। আমার একটা অ্যাডজেক্টিভের ক্লাস আছে, ওখান থেকে দেখে নিও, ইউটিউব থেকে। তুমি পিছনে পড়ছো তো, তুমি দেখে নিও। আর হলো হচ্ছে, তাহলে আমরা অ্যাডজেক্টিভ পর্যন্ত গিয়েছি নাকি? তারপর কি? প্রিপোজিশন। প্রিপোজিশন কি? প্রিপোজিশন কি জিনিস? যেরকম অ্যাট, টু, বাই, অ্যাট, টু, বাই, এগুলো হচ্ছে প্রিপোজিশন। এখন এগুলো আমরা সবগুলো সংজ্ঞাও পড়ে নেব আজকে। আমরা একদিনে পুরা সংজ্ঞা পড়লে পারবো না, ভুলে যাব, তাই না? তারপর তোমরা একটু দেখে নিও বইতে, এই সংজ্ঞাগুলো এক এক লাইন একটু মাথায় করবে। খুব বেশি মুখস্থ করার দরকার নেই, জাস্ট জেনে নেওয়া কী জিনিস, ঠিক আছে? তারপরে আমি সেকেন্ড ক্লাসে করিয়ে দেবো। তা আজকে আমরা কী শিখলাম? পার্টস অফ স্পিচ।
না, পার্টস অফ স্পিচ বের করো তো। কোথায়, তোমার নাম কি? মুশফিক। মুশফিক বের করো পার্ট অফ স্পিচ তোমার বইতে। তুমি তো গিয়াসউদ্দিনে পড়ো না? পার্ট অফ স্পিচ প্রথমে মানে তোমার বর্ণনায় কি আছে, কত পৃষ্ঠা বের করে অন্য করো। তাহলে লিয়ামনি বলতে পারবে পার্ট অফ স্পিচ কাকে বলে? শুনে, ওর কাছ থেকে শুনে এখনই মুখস্থ করবে। বলো। তুমি বলতে পার, এখন বলতে পারবা? বলো। তুমি তুমি তো খুব ভালো পারতে, এরকম দুর্বল হলে কেন? সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক ওয়ার্ডকে এক একটি পার্ট অফ স্পিচ বলে। বের করছো? আব্দুর রহমান বলো। এক একটি পার্ট অফ স্পিচ বলে। নাউন কাকে বলে? পুরো নাউন কাকে বলে? পুরো নাউন বলে। তারপরে 3 নাম্বার কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ উচ্চারণ হবে অ্যাডজেক্টিভ। নাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা, যে ওয়ার্ড দ্বারা নাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। যে নাউন বা প্রোনাউন এর দোষ গুণ অবস্থার সংখ্যা পরিমাণ বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। অ্যাডভার্বটা আমরা বলছিলাম, আবার একটু বলি। অ্যাডভার্ব প্রধানত ভার্বকে মডিফাই করে। তবে ভার্ব ছাড়াও অ্যাডজেক্টিভ, নাউন, প্রোনাউন এবং অ্যাডভার্ব এবং পুরো ফ্রেজ বা সেন্টেন্স এর মডিফাই করে থাকে। অ্যাড অর্থ কি? যোগ করা। অ্যাড অর্থ কি? যোগ করা। তাই অ্যাডভার্বের কাজ হলো ভার্বের সাথে কিছু যোগ করা, অথবা সেন্টেন্সের যে কোনো পার্টের সাথে কোনো কিছু যোগ করে সেন্টেন্সকে কমপ্লিট করা বা কম্পিলেশন করা। এ হলো অ্যাডভার্বের কাজ। তারপর প্রিপজিশনের কাজ কি? প্রিপজিশন শব্দের অর্থ পূর্বে এবং পজিশন শব্দের অর্থ হলো অবস্থান। প্রি শব্দের অর্থ হলো পূর্বে, আর পজিশন শব্দের অর্থ হলো পরের অবস্থান। তা প্রিপজিশন পূর্বে এবং পরে যার অবস্থান। প্রিপজিশন আছে পূর্বের অবস্থান, আর প্রিপজিশন আছে পূর্বের অবস্থান, আর শুধু পজিশন শব্দের হলো অবস্থান। তা প্রিপজিশন পূর্বের অবস্থানে যে বসে সেটাই তো প্রিপজিশন। এখন কার পূর্বে বসে এটা সাধারণত, সুতরাং প্রিপজিশন শব্দের অর্থ পূর্বে অবস্থান। আমরা সাধারণত কোনো ব্যক্তি, বস্তু বা ঘটনার সম্পর্কে প্রকাশ করতে নাউন বা নাউন ফ্রেজ, প্রোনাউন অথবা জেরান্ড এর পূর্বে প্রিপজিশন বসে থাকে। আমরা একটা উদাহরণ দিই। এর প্রিপজিশন শব্দের অর্থ হচ্ছে পূর্বের অবস্থান, পূর্বে বসে, পূর্বে বসে। তা আমরা এই প্রিপজিশনটা যে কোনো ওয়ার্ডের পূর্বে তো বসবে নাকি? আমরা দেখি কেমন করে বসে। আই গেভ দ্য পেন টু শিনা। আই গেভ দ্য পেন টু শিনা। আমি শিনাকে পেনটা দিয়েছিলাম। কাকে দিয়েছিলাম? শিলাকে। আই গেভ দ্য পেন টু শিলা। তা আমি তাকে একটি কলম দিয়েছি। আই হ্যাভ গিভেন এ পেন টু লিয়ামনি। আমি লিয়ামনিকে একটি কলম দিয়েছি। আই হ্যাভ গিভেন এ পেন টু লিয়ামনি। আই হ্যাভ গিভেন এ পেন টু সারা। এরকম। তা আমার এইখানে টু, অফ, এইগুলো সাধারণত প্রিপজিশনের ব্যবহার। তারপর আর একটা আছে জিরান্ডের পূর্বে বসে। সেটা যেরকম
টু রাইটিং, কিসের টু রাইটিং কেন হয়েছে এখানে দেখো, সিনা ডিভোটস হার টাইম টু রাইটিং। সিনা কী করছে, তার সময়টা পুরা উজাড় করে দিয়েছে কাকে, ব্যয় করে দিয়েছে কার প্রতি, লেখার প্রতি। এখানে রাইটিং হচ্ছে জিরান্ড, জিরান্ডের পূর্ব টু বসে কি প্রিপজিশনের ব্যবহার হয়েছে। তাই এই পার্ট অফ স্পিচ এর প্রত্যেকটা জিনিস আমরা যদি জানি তাহলে তখন সেন্টেন্স মেকিংয়ে সুবিধা হয়ে যায়। তাহলে আমরা এই যে ভিডিওটা আছে এটাও যদি বারবার টেনে দেখি তাহলে আমরা বাসায় প্র্যাকটিস করতে পারবো, তাই না? তা পার্ট অফ স্পিচ কাকে বলে আমরা আরেকবার বলি, বাক্যে ব্যবহৃত পার্ট অফ স্পিচ বলো। সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ডকে এক একটি পার্ট অফ স্পিচ বলে। There are 8 kind of part of speech. They are noun, pronoun, verb, adverb, adjective, preposition, conjunction, interjection. ঠিক আছে না? তাহলে আমরা এটা বারবার টেনে টেনে দেখবো ক্লাস, ঠিক আছে? আমার ইউটিউব চ্যানেলে পাবা।